আমি কাজ করি এখান থেকে প্রায় 2 ঘন্টা দূরে। আমি প্রায় 25 বছর পরে, তার আগে আরও 25 বছর 15-20 বছর বিদেশে ছিলাম, 45 বছর ধরে বিদেশে আছি। তো 25 বছর ধরে দেশেও আছি, বিদেশে আছি, 1 মাস বিদেশে 1 মাস দেশে, এইভাবে থাকি। তো এইখানে এসে আমরা কি করলাম, তখন তো 2000 সাল, তখনও কোনো AIML এর কথা আসে না এই পৃথিবীতে। আমরা একেবারে প্রাচীন নিয়মে, যেখানে ছেলেরা কবিতা মুখস্থ করতো, খাতার মধ্যে কবিতা লিখতো, ওই যুগে সেটা ছিল 2000 সাল, তাই না? মাত্র 25 বছরে অনেক পরিবর্তন হয়ে গেছে। তো এইটার আঙ্গিকে আমি এই কথাগুলো এই কারণে বলবো, কারণ আমরা ব্রেইনকে তো সারেন্ডার করতে পারি না। এই জন্য আমি ব্রেইনের একটা ছবি এঁকেছি এখানে। তো আপনারা দেখেন, এখানে একদিকে রয়েছে আমাদের কাজ, মানে কৃষকরা মাঠে ধান লাগাচ্ছে, ধানে সার দিচ্ছে, ধানের কাটার সময় আসলে কাটছে, ঘরে ফসল তুলছে। এখানে মেশিনের কোনো ব্যাপার নেই, এটা কমপ্লিটলি হিউম্যান ইন্টেলিজেন্স, চিরকালীন সময়ে 1000 বছরের ব্রেইন, যেটা আমাদেরকে বনো উদ্ভিদকে শস্যতে পরিণত করতে সাহায্য করেছে, সেই সময়কার কথা। সেটা এখনও চলছে। ক্রপ ডোমেস্টিকেশন হয়েছে 20,000-15,000 বছর আগে। উই আর স্টিল গ্রোয়িং রাইস, এবং সেই রাইসকে কেন্দ্র করে যে 1000 বছর আগে মানুষ যে ধান তৈরি করেছিল, একবার ফসল দিত তারপরে মারা যেত, সেটাকে আমরা পঞ্চব্বী ধানে পরিণত করেছি। এটা এখন 5টা ফসল দিচ্ছে। আমার মাঠে এখন 3 নম্বর ফসল দিচ্ছে, এবং 4 নম্বর একই সাথে গাছ থেকে দিচ্ছে। এটা আমরা সিলেটি ভাষায় বলি 12 মাইয়া। ধানটা 12 মাইয়া হয়ে গেছে। আপনারা মোস্ট ওয়েলকাম টু কাম এন্ড সি। এটা একটা অলৌকিক দৃশ্য, দেশ বিদেশ থেকে মানুষ এসে এখন দেখছে আমাদের মাঠে সেই ধানগুলো আছে। তো একটা একটা করে আমি এই স্টোরিগুলো বলবো। প্রথমে একটা নতুন কথা বলি। এখন খুব লো ইকোনমির কথা হচ্ছে, সবাই চট্টগ্রামকে কেন্দ্র করে ভাবছে, আমাদের পোর্টগুলোর কথা ভাবছে। তো আমি ভাবলাম কিছু সমুদ্রের মাইক্রোবায়োলজি করি। আমার যে ট্রেনিং, প্রথমে কেমিস্ট্রি পড়েছিলাম, তারপরে মাইক্রোবায়োলজি, ইউএসএতে দীর্ঘদিন, ইস্ট জেনেটিক্স, ক্রপ জেনেটিক্স, সো জেনেটিক্স, মাইক্রোবায়োলজি, কেমিস্ট্রি, এগুলো আমার বিষয়। তো আমি সমুদ্রে গেলাম, কক্সবাজারে, টেকনাফ থেকে, একেবারে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত গেলাম, এবং অনেক স্যালাইন ওয়াটার কালেক্ট করলাম। তারপর সেই স্যালাইন ওয়াটারকে বাড়িতে নিয়ে আসলাম। নিয়ে এসে আমাদের যেভাবে পুরোনো দিনে বোতলের মধ্যে আচার বানাতো মেয়েরা, ওই রকম করে আমি অনেক দিন রেখে দিলাম। অনেকদিন করে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে সেখান থেকে ব্যাকটেরিয়াগুলোকে নিয়ে একটা সিকোয়েন্সিং প্রোভাইডারকে দিয়ে জিনোমগুলো সিকোয়েন্স করে ফেললাম, এগুলো অনেকগুলো, 10টা। তারপরে আমার একটা গ্রুপ আছে সান ফ্রান্সিসকোতে, তাদের কাছে পাঠালাম জিনোম সিকোয়েন্সগুলো, বললাম যে এগুলোর মধ্যে কী আছে একটু বলো। তো আমরা এক ধরনের নতুন মাইক্রোবায়োলজি করছি, ইজি মাইক্রোবায়োলজি। সেটা হচ্ছে, আপনি যে কোনো জায়গা থেকে একটা ব্যাকটেরিয়া আইসোলেট করবেন, এটাকে পিউরিফাই করবেন, তারপর এটাকে সিকোয়েন্স করে ফেলবেন। আমাদের দেশে করা যাচ্ছে, বা অনেকে কোরিয়া, চায়নাতে পাঠাচ্ছে। দেন আপনি ওই প্রাইমারি সিকোয়েন্সটা, আপনার একজন পণ্ডিত, এই দেশে এত ভালো পণ্ডিত এখনও নাই বায়োইনফরমেটিক্সে, যদিও সবাই বলে আছে, কিন্তু আমার একটা পাওয়ারফুল গ্রুপ আছে সান ফ্রান্সিসকোতে, ওদের পাঠালাম। পাঠিয়ে বললাম যে এই সিকোয়েন্সটাকে তুমি এখন প্রথমে ট্রান্সক্রাইব করো, ট্রান্সলেট করো, প্রত্যেকটা প্রোটিনের স্ট্রাকচার বের করো। এগুলো সব কিছু 10 মিনিটের মধ্যে, 5 মিনিটের মধ্যে করা যায়। আমাদের সুপার কম্পিউটারগুলোতে অ্যাক্সেস আছে, সিয়াটেলে সুপার কম্পিউটার আছে, সান ফ্রান্সিসকোতে আছে। তো সেই পদ্ধতির মাধ্যমে আমি জিজ্ঞেস করলাম যে এই যে ব্যাকটেরিয়াগুলো আমি আইসোলেট করলাম, এবং গ্রামে আইসোলেট করলাম, এগুলো কি করতে পারে, বিশেষ করে এটার মধ্যে কি ইন্ডোলেস, কি কোনো হরমোন আছে কিনা, মানে ডিপ ডাইভিং টু আন্ডারস্ট্যান্ড দেয়ার ক্যাপাবিলিটি অফ মেকিং স্মল মলিকিউল। মানে এক লাফে আমরা একদম বায়োইনফরমেটিক্স ছাড়িয়ে একদম কম্পিউটেশনাল বায়োলজিতে চলে গেলাম অতি দ্রুত। তো এখানে আমি রেজাল্টগুলো দেখাচ্ছি। এই ব্যাকটেরিয়াগুলো অনেক কিছু করতে পারে। এটা এক ধরনের বায়ো কন্ট্রোল এজেন্ট হিসাবে ব্যবহার করা যেতে পারে। এগুলা প্লান্টের ফার্টিলাইজার হতে পারে, সব কিছু। এগুলোর নাড়ির খবর, এই যে বায়ো কন্ট্রোল এজেন্ট, এগুলোর নাড়ির খবর আমরা করলাম কিভাবে? আমরা কোনো ল্যাবরেটরি বিজ্ঞান করলাম না, আমরা শুধুমাত্র ব্যাকটেরিয়া আইসোলেট করলাম। তারপরে আমরা এমন একটা জায়গায় চলে গেলাম যেটাকে এখন বলে ইনসিলিকো, মানে এই ডিএনএ সিকোয়েন্সগুলোকে মেশিন রিড করবে। এখন আমরা AIML চলে আসছি না, আমরা খারাপ কাজে AIMLকে ব্যবহার করছি না। আমরা রবীন্দ্রনাথের কবিতার নকল করছি না AIML দিয়ে, শেক্সপিয়ারের কবিতা নকল করছি না,
আমরা প্রাইমারি সিকোয়েন্সকে ইন্টেলিজেন্টলি একটা মিনিংফুল জায়গায় নিয়ে যাচ্ছি শুধুমাত্র কম্পিউটেশনাল বায়োলজির মাধ্যমে। কারণ অনেস্টলি আমার গ্রামে এই ল্যাবরেটরি করার টাকা আমার নাই, কোটি কোটি টাকা আমার নাই, কিন্তু 1-2 লাখ টাকা খরচ করে এই বায়োলজিটা আমি করতে পারছি এই সময়ে। সেই যুগটা এসে গেছে, এটা ভালো সময়। তো বিভিন্ন বায়োকন্ট্রোল এজেন্ট আমাকে মেশিন বলে দিচ্ছে যে তোমার এই ব্যাকটেরিয়া ভালো বায়োকন্ট্রোল এজেন্ট হবে। তারপরে আমি এখানে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে বা আপনারা যদি ইন্টারেস্টেড হন ছাত্ররা, আমরা অ্যাকচুয়াল এক্সপেরিমেন্ট করলাম যে এটা আসলে বায়োকন্ট্রোল এজেন্ট কিনা। কিন্তু প্রথমে এটার নারীর খবর আমরা এমনি জেনে গেলাম। অনেক কিছু ব্রাসিনাস স্টেরয়েড লাইক পাথওয়ে, একটা পাওয়ারফুল প্লান্ট হরমোন হচ্ছে ব্রাসিনাস স্টেরয়েড, এটা করতে পারে কিনা। ব্রাসিনাস স্টেরয়েড পাথওয়ে, মেজর ফ্যাসিলিটেটর প্রোটিন, এগুলা মেটালকে, এই যে এখানে ভাই বললেন জিঙ্কের কথা, তো জিঙ্ক হিউম্যান বডিতে যাবে কি যাবে না, এটার একটা মেজর রোল প্লে করে পেটে কি ব্যাকটেরিয়া আছে, এবং এই জন্য অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে জিঙ্কের সমস্যা দেখা দেয়, বিকজ সব ব্যাকটেরিয়াগুলোকে পাইকারিভাবে অ্যান্টিবায়োটিক মেরে ফেলে। একটা সয়েলে জিঙ্ক যদি থাকে, সেই জিঙ্ক রাইস প্লান্টে যাবে না, নট নেসেসারি। কেন যাবে আমরা ডিটেলস জানি না। এই যে বায়ো অ্যাভেলেবিলিটি অফ জিঙ্ক ইন দ্য রাইস গ্রেইন ইজ এ মেজর এরিয়া অফ রিসার্চ। তো চায়নাতে আমাকে ডেকেছিল কিছু রিসার্চ প্রপোজাল পড়ার জন্য এক সময়। তো ওইখানে দেখলাম তারা স্যাটেলাইট ডাটা থেকে মেশিন লার্নিং ইউজ করে ওরা দেখছে যে সয়েলে যখন আয়রন থাকে, সয়েলে যখন মোলিবডেনাম থাকে, অ্যালুমিনিয়াম থাকে, তখন জিঙ্কটা গ্রেইনের মধ্যে যায় বা কখনো যায় না। এটা হিউম্যান ইন্টেলিজেন্স বের করতে পারে না। এটার জন্য স্যাটেলাইট ডাটা, ঠিক যেভাবে আমরা ডিএনএ সিকোয়েন্স আমরা মেশিনের মাধ্যমে মিনিংফুল করছি, ঠিক সেইভাবে জিওস্পেশিয়াল স্যাটেলাইট ডাটা ক্রপল্যান্ডের ব্যবহার করে, মেশিন লার্নিং ইউজ করে, এআইএমএল ইউজ করে, র্যান্ডম ফরেস্ট প্রোগ্রাম, নিউরাল নেটওয়ার্ক, অনেক কিছু আছে, অনেক ম্যাথমেটিক্স আছে। এগুলো ব্যবহার করে প্রেডিক্ট করা যেতে পারে উইথ দ্য হেল্প অফ সুপার কম্পিউটার যে ঠিক কোন জায়গায় জিঙ্কটা ট্রেনে যাবে। এরকম একটা প্রজেক্টে চাইনিজদের সাথে আমি একসময় ইনভলভ ছিলাম, এবং আমার এইটা বারবার মনে পড়ছিল যখন আমার প্রিভিয়াস স্পিকার খুব সুন্দর একটা বক্তৃতা দিলেন জিঙ্কের উপরে। এবং আমার এরিয়াটা হচ্ছে যে হাউ ক্যান জিঙ্ক বিকাম বায়ো অ্যাভেলেবল, হুইচ ক্রপ ইট ক্যান বিকাম মোস্ট বায়ো অ্যাভেলেবল। জিএমওকে এড়িয়ে গিয়ে, জিএমও নিয়ে এখনও সমস্যা আছে, এই কারণে যে সোসাইটি 100% এটা অ্যাকসেপ্ট করছে না। কাজে আমি জিএমও কিছু করি না। আমি অনেক জিএমও আমেরিকায় করেছি, কনস্ট্রাক্ট বানিয়েছি কোম্পানিগুলোর জন্য, ট্রান্সজেনিক কটন বানিয়ে দিয়েছি, মেইজ ভুট্টা বানিয়ে দিয়েছি, এগুলো একসময় অনেক করেছি, নিজের চাকরির জন্য, টাকার জন্য করেছি। কিন্তু নিজেই যখন এসে গ্রামে বিজ্ঞান শুরু করেছি, বা এখন যে বিজ্ঞান আমি করি সেটা আমি কনভেনশনাল ব্রিডিংয়ের মাধ্যমে করি। আমি জিএমওটা এড়িয়ে চলি, কারণ তখন জিএমও যে আমি করি এটাই নিউজ হয়ে যাবে, সব লোক এসে অ্যান্টি জিএমও আমার উপর ঝাঁপায় পড়বে, বলে উনি দেখো জিএমও করতেছে, এগুলো করতে। তো ওই কনফ্লিক্টটার আমার দরকার নাই এখন। তো কামিং ব্যাক, কিন্তু আপনি একটা ডিএনএ সিকোয়েন্স করবেন, এটাকে আপনি বায়োইনফরমেটিক্স করবেন, আপনি সব প্রোগ্রাম, র্যান্ডম ফরেস্ট, নিউরাল নেটওয়ার্ক ইউজ করবেন, আপনি সিয়াটলের সুপার কম্পিউটারে কিছু টাকা দিয়ে ওইখানে ব্যাচ প্রসেসিংয়ে 100টা জিনোমকে আপনি 2 দিনের মধ্যে পুরা স্ট্রাকচার ডিটারমিন করবেন। এটা করা যাচ্ছে এই মুহূর্তে। এটা আমি ছাত্রদের সাথে এখানে করতে চাই, এই গ্রামে বসে এটা করা যায়। এটা করার জন্য বড় ল্যাব করতে হয় না। তো এইখানে কেক পাথওয়েতে এই সমস্ত অর্গানিজম আমার যেটা 10টা ছিল সব এখানে বলে দিছে যে এটা কি কম্পিটেন্স আছে, কি আছে। কারণ এইখানে জিলিয়ন্স অ্যান্ড জিলিয়ন্স অফ ডাটার মাধ্যমে এই মেশিনগুলো সমৃদ্ধ হয়েছে। এই দেশে কোনো পণ্ডিত নাই যেটা এই 10টা সিকোয়েন্স পড়ে কিছু বলতে পারবে। এটা হিউম্যান ক্যাপাবিলিটির বাইরে, এটা একমাত্র মেশিন করতে পারে। এই জন্য ওই যে বললাম, ইন দ্য এরা অফ ChatGPT আমরা কি করতে পারি, এই কাজগুলো আমরা মুহূর্তের মধ্যে করতে পারি, 5 দিনের মধ্যে করতে পারি, আপনি যদি ডিটারমিন হন, আপনার কানেক্টিভিটি থাকে। তো এই বিজ্ঞান করার জন্য কি দরকার? একদিকে বিরাট বিল্ডিং করে ইউনিভার্সিটি রয়েছে, আমাদের দেশে অনেক আছে, পৃথিবীতে রয়েছে, আমি পৃথিবীর অনেক ইউনিভার্সিটিতে কাজ করছি। NIH, MIT বায়োলজিতে আমি ছিলাম, কিন্তু এই MIT বায়োলজিকে আমেরিকাতে বলে নাম্বার 1, স্ট্যানফোর্ড বলে আমরা নাম্বার 1, এরকম ব্যাপার। তো আমরা মনে করি যে আমেরিকায় যা হয় এটা ভালো। এটা প্রথমে ব্রিটিশ কলোনাইজার আমাদের শিখাইছে 1857 সালে যে জ্ঞান বিজ্ঞান সব পশ্চিমে থাকবে, সাদা চামড়ার লোক লাগবে, তাই না?
এখনো আমি এই দেশে যখন কিছু জোরালোভাবে বলতে চাই, একটা আমেরিকানকে দিয়ে বলাই, আমেরিকানকে বলি যে তুমি বাংলাদেশের মন্ত্রীকে এটা বলো আমার পক্ষ থেকে, তখন এটা তড়িৎ গতিতে কাজ হয়। আমি যদি বলি তো আমার 3-4 দিন বসায় রাখবে, এটা বলবে এলোমেলো বলবে যে আপনি তো চলে গেলেন, আপনি আবার আসেন কেন, আপনি কি চান, এগুলা করে আমার 2-3 মাস নষ্ট। আর আমেরিকান আমার অনেক জুনিয়র, আমার ছাত্র টাইপের, তারা যদি বলি যে বাবা তুমি এটা বলো, তড়িৎ গতিতে কাজ হয়। তো এই জন্য আমি যখন MIT-তে গেলাম, ইউনিভার্সিটি অফ কেমিস্ট্রি পড়লাম, আমি দেখলাম ঢাকা ইউনিভার্সিটিতে অনেক ভালো কেমিস্ট্রি শিখেছিলাম, কিন্তু এই দেশে যখন যখন যাইনি, এই দেশে যখন জেন্ডারবার করছি, কেউ কোনো পাত্তা দেয় না। তো এটা আমাদের ভিতরে আছে, এটা আমাদের জানতে হবে। এই জন্য ছাত্ররা পাগলের মতো ইউরোপ আমেরিকাতে যেতে চায়। এখন এমন একটা সময় এসেছে যে ওইখানকার সমস্ত কম্পিউটেশনাল বায়োলজি আপনারা কিছু টাকা পয়সা দিয়ে উই ক্যান হার্নেস, উই ক্যান ডু অল দ্য বেস্ট সায়েন্স ইন দ্য ওয়ার্ল্ড বাই সিটিং ইন এ ভিলেজ, হুইচ আই ডু। আমার গ্রামে আপনারা যদি আসেন দেখবেন। তো এই কেক পাথওয়ে অ্যানালিসিস করে আমরা আমাদের ব্যাকটেরিয়াগুলোর খবর জানতে পারলাম। এটা আমার লেটেস্ট কাজ, এই জন্য বললাম। টেক অ্যাওয়ে লেসন কি, সেটাও মেশিন বলে দিল। এটা অবশ্যই আমার এক্সপেরিমেন্ট করে এখন ভ্যালিডেট করতে হবে, এক্সপেরিমেন্ট করতে হবে ফাইনালি। 2 নম্বর কাজ যেটা আমি অস্ট্রেলিয়ায় করলাম, সেটা হচ্ছে আমাদের সমুদ্রে অ্যাসপারাগাসিস ট্যাক্সিফর্মিস বলে একটা শ্যাওলা রয়েছে, সিউইড রয়েছে। এইটাতে একটা এনজাইম আছে কল ভ্যানেডিয়াম হ্যালোপারক্সিডেজ। এই এনজাইম যখন গরুকে খাওয়ানো হয়, তখন গরুর পেট থেকে মিথেন গায়েব হয়ে যায়। মিথেন ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেম ইন গ্রিন হাউস গ্যাস এমিশন অ্যান্ড ক্লাইমেট মিটিগেশন। তো এইটা হচ্ছে বাংলাদেশে কত মিথেন রয়েছে এবং ক্যাটল থেকে আসতেছে। কুরবানির গরুগুলোকে যখন নারায়ণগঞ্জের কাছে একসাথে জড়ো করা হয়, তখন যে মিথেন নির্গত হয়, এটা স্যাটেলাইট থেকে দেখা যায়। এবং সেন্টিনেল-5 বলে একটা ট্রপোমি স্যাটেলাইট রয়েছে, সেটা আমরা ব্যবহার করে কোথা থেকে মিথেন আসে আমরা দেখতে পাই। যেখানে গরুর কংগ্রেগেট করে সেখান থেকে মিথেন নির্গত হয়। অ্যান্ড মিথেন, বিকজ অফ মিথেন পৃথিবীটা এত গরম হয়ে যাচ্ছে এবং সব জায়গায় আগুন লাগতেছে। তো আমাদের দেশের মিথেন দেখেন এই যে ব্লিঙ্ক করতেছে। চিটাগং হিল ট্রেক্স খুব ভালো, তাদের ভালো, তাদের কোনো মিথেন নাই। কিন্তু ঢাকাটা দেখেন একটা হৃৎপিণ্ডের মতো দগদগ করতেছে, বাংলাদেশের লাল, বিকজ মিথেন নির্গত হচ্ছে। আমাদের সমস্ত আমাদের যত আবর্জনা রয়েছে, নারায়ণগঞ্জের ট্যানারি রয়েছে, এগুলো থেকে মিথেন নির্গত হচ্ছে। সিলেটের উপরে আমরা এসে দেখলাম যে টিপিক্যাল জায়গা সিলেট টাউন, এখান থেকে মিথেন নির্গত হচ্ছে, কিন্তু গ্রামে কোনো মিথেন নেই। তো পুরো বাংলাদেশের মিথেন সিগনেচার আমরা পেলাম। অস্ট্রেলিয়ানদের সাহায্য নিয়ে আমি একটা ফাঙ্গি আইসোলেট করলাম অ্যাটমসফিয়ার থেকে, যেটা খাওয়ালে সব মিথেন গায়েব হয়ে যায়। এবং এন্টারিক মিথেন যেটা আমাদের দেশগুলোর, সেটা মিটিগেট করার একটা প্যাটেন্ট আমার রয়েছে, নাম্বার অফ প্যাটেন্ট। সেটা আমি অস্ট্রেলিয়ানদের সামনে সাহায্য করেছি, কিন্তু কারণ এই দেশে যখন আমি এটা ক্যানভাস করলাম, কেউ আমাকে কোনো সাহায্য করে নাই। এই টাইপের কথা আমি বেশি বলতে চাই না। তবে পাইকারিভাবে আপনি মনে করেন যে একজন আসবে, আমার মতো একজন বিদেশ চলে গেছে, সে আসবে, সেক্রেটারি যাবে, সচিবদের কাছে যাবে, মন্ত্রীদের কাছে যাবে, এবং 3 মাস পরে সে কনক্লুড করবে কিছুই হবে না, সে আবার চলে যাবে। এটা মোটামুটি চিত্র। হ্যাঁ, এটার অন্যথা হলে আমি আলাদা করে বলবো, এটা আর বলবো না, কিন্তু জানিয়ে রাখলাম দিস ইজ হাউ থিংস ওয়ার্ক ইন দিস কান্ট্রি। এই জন্য আমাদেরকে আবার গিয়ে ওই যে দেশ থেকে চলে আসতে চাচ্ছি, ওই দেশে আবার গিয়ে কথা বলতে হলো। তো অস্ট্রেলিয়ানরা আমার কথা শুনলো, জিনিসটা হয়ে যাওয়ার পরে আমি আবার এসে একটা প্রেস কনফারেন্স করলাম। লাইফ স্টকের মিনিস্টার ফরিদা আক্তার, ফরাদ ভাইয়ের সাথে একসাথে আমরা আগে ছিলাম, দীর্ঘদিন ধরে তাদেরকে চিনি। ওনাকে বললাম, উনি লাইফ স্টকের অ্যাডভাইজার, উনিও শুনলো, লাইফ স্টকের লোকজন নিয়ে আসলো, কিন্তু কিছু হলো না, তেমন কিছু হলো না। এই টেকনোলজিটা এখনও অ্যাভেলেবল, এখনও বাংলাদেশ করতে পারে। এখন আমি চলে আসি আমার আরেকটা কাজে খুব দ্রুত। অনেক বছর আগে আমি একটা কাজ করেছিলাম আমেরিকাতে, যে একটা রাইসের একটা শস্যের, তখনও রাইস হয় নাই, এটা পলেন লাগবে কেন, মানে একটা বীজের জন্য পিতা লাগবে কেন, এই প্রশ্নটা আমি করলাম। এবং ওই ফিমেলটাকে হেভিলি মিউটেজেনাইজ করলাম, করে আই ডিমান্ডেড সিড ওয়েন দেয়ার ইজ নো পলেন। এটা 1996-এ প্রসিডিংস অফ ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স USA-তে পাবলিশ হয়েছিল। আমরা বললাম ফার্টিলাইজেশন ইন্ডিপেন্ডেন্ট সিড,
যে সিডে পিতার দরকার হয় না। তো সেটা জিনগুলো আমরা আইডেন্টিফাই করলাম, এটা একটা এপিজেনেটিক প্রসেস, এবং দীর্ঘদিন পরে প্রায় 25 বছর পরে আমরা এটা রাইসে করলাম, এবং দ্যাট ওয়াজ দ্য কাভার স্টোরি অফ ইন নেচার, যে এই যে শিশুটা, এই মানে রাইস শিশু, এটার কোনো পিতা নাই, এটা কামিং আউট অফ দ্য বডি অফ দ্য মাদার। তো এটা আরেকটা বিজ্ঞান, যেটাকে অ্যাপোমিক্সিস বলে, যে যেখানে পলেন ছাড়া শস্যের উৎপাদন হবে। এটা চাইনিজরা আমার চাইনিজ সহকর্মীদের সাথে মিলে আমি করছি। এখন ক্রপ প্রোডাক্টিভিটি, আবার মেশিন লার্নিং, এআই, এগুলোতে চলে আসি। আরেকটা বিগ এরিয়া, একটা হচ্ছে সমস্ত সিকোয়েন্সকে মিনিংফুল করা, বায়োইনফরমেটিক্স করা, কম্পিউটেশন বায়োলজি করা। আরেকটা হচ্ছে স্যাটেলাইট থেকে যে ধান গাছগুলো হচ্ছে, যেমন এখন এমন ধান গ্রিন আছে, এখনও পাকে নাই, স্যাটেলাইট থেকে দেখে আমরা বলতে পারি কোথায় ভালো ফসল হবে না। এবং এই যে গ্রিননেসের যে এনডিভিআই বলে, এই গ্রিননেসের ইন্ডেক্স থেকে যে ক্রপের প্রেডিক্ট করা, এটা বড় মেশিন লাগবে, এআইএমএল লাগবে, চ্যাট জিপিটি টাইপের জেনারেটিভ এআই লাগবে। এগুলোর মাধ্যমে আমরা করছি, আমাদের গ্রাম থেকেই করছি। আমাদের কলিগ রয়েছে, তামিদ আমার সাথে আছে এখানে, আপনারা ছাত্ররা বা শিক্ষকরা যারাই চান আমাদের সাথে কোলাবোরেট করতে, আমরা ফিল্ড ডাটা থেকে আমরা ক্রপ প্রেডিকশন করতে পারি। এই টেকনোলজিটা আমরা রপ্ত করেছি, এবং আমাদের এলাকাতে, এটা আমাদের হাজিপুর ইউনিয়ন, কোথায় বুড়ো ফসল হয় কোথায় হয় না, হিস্টোরিক ডাটা থেকে আমরা স্যাটেলাইট বেসড এগ্রিকালচার করছি। আরেকটা জিনিস কুইকলি বলি, যে আমাদের যে ধান ক্ষেত রয়েছে সেখানে সোলার প্যানেল লাগিয়ে নিচে ধান হবে, উপরে সোলার প্যানেল হবে, এই টাইপের এক্সপেরিমেন্ট আমরা করছি। এবং দেখা যাচ্ছে যে একটা মাত্র গ্রামের যে জমি আছে সেটা দিয়ে পুরা উপজেলাকে আমরা বিদ্যুতায়িত করতে পারবো, যদি আমরা মাঠগুলোতে একই সাথে প্যানেল লাগিয়ে দিই এবং নিচে ধান করি, এবং প্যানেলের নিচে যে ধান ভালো হবে ওই ভ্যারাইটিগুলোকে আমরা সিলেক্ট করি। তো এটা একটা বিশাল এরিয়া, ইটস এ ব্লু স্কাই এরিয়া। এটা অবশ্যই আমি গভর্নমেন্টকে বলবো, ইউনুস সাহেবকে বলবো, বা পরবর্তী সরকার যারা আসে তাদেরকে বলবো। এটার মাধ্যমে আমাদের বিদ্যুৎ, এই যে কারেন্ট চলে যায়, আমাদের নাফ ইলেকট্রিসিটি নাই, এটা আমাদের রাইস ফিল্ডগুলোকে যদি আমরা অ্যাগ্রোভোল্টাইকে পরিণত করতে পারি এবং সেইটার সাথে সঙ্গতিপূর্ণ রাইস ভ্যারাইটিগুলো সিলেক্ট করি, তাহলে আমাদের একই জমি থেকে আমাদের বিদ্যুৎও হবে এবং ধানও হবে। এখন আমি জাস্ট কুইকলি একটু বলবো যে আমাদের আরেকটা কোম্পানি জিনোফ্যাক্সের কথা বলা হয়েছে, সেটা গাট মাইক্রোবায়োম। তো এটা মুদ্রা কথা হলো, আমরা স্টুল স্যাম্পল থেকে ডিএনএ আইসোলেট করে আমরা বলতে পারি যে একটা শিশু যদি হয় তার কি ডায়াবেটিস হবে নাকি হার্ট ডিজিজ হবে। মানে আমাদের বডিতে কি হয়, আমাদের জিনের যেটা এলিল বলে, আমাদের এসপি সাহেব, আমার শুনে খুব ভালো লাগলো যে আমি এমন একটা দেশে থাকি যে ডিসি এসপিরাও প্ল্যাটফর্মে এসে এসপি সাহেব এলিলের কথা বললো। জিনের বিভিন্ন রূপ, একটা মিউটেশন থাকলে এলিলিক টু ইচ আদার, তাই না? যেমন একটা মিউটেশন রয়েছে আমার, একটা রয়েছে আপনার, একই জিনে, উই আর এলিলিক, উই আর নট আইডেন্টিক্যাল। তো এলিল কথাটা উনি শুনেছে, এবং এসপি হওয়ার সত্ত্বেও এখন তো উনি চারদিকে পুলিশের কাজ করছে, কিন্তু এলিল কথাটা মনে গেঁথে গেছে। এটা খুব ভালো জিনিস। আমাদের দেশের রাজনীতিবিদরা যদি এলিল টাইপের হয়ে যায়, এলিল কথা আলাপ করে, তাই না, তাহলে তো আমরা অন্য একটা জায়গায় চলে যেতে পারতাম, তাই না? এখন গিয়ে যদি বলি যে তো প্রফেসর আনোয়ারের কথা বলেছে, ইয়াজুদ্দিন সাহেবের ওয়াইফ, আমি তো কেমিস্ট্রিতে পড়তাম ওনারা যখন ওখানে ছিল, তো উনি বলেছে যেহেতু এলিল দেখা যায় না, এটা কাইন্ড অফ আল্লাহর হুকুমে হয়, উইচ ইজ এ কাইন্ড অফ এন এক্সপ্লেনেশন। কারণ এলিল তো মাইক্রোস্কোপ দিয়ে দেখার মতো ব্যাপার না, এটা একদম কনসেপচুয়ালি আন্ডারস্ট্যান্ড করার ব্যাপার। নাইট্রোজেন অক্সিজেনকেও তো আমরা দেখতে পাই না, কিন্তু বিশ্বাস করি, তাই না? পৃথিবীতে বাংলাদেশে কোনো লোক আছে যে অক্সিজেনে বিশ্বাস করে না, কিন্তু কোনো লোক আছে যে অক্সিজেন দেখছে। তো এই যে অদৃশ্য জিনিস আমরা বিশ্বাস করি, এটা ঠিক আছে। তো গাট মাইক্রোবায়োমের কথায় যেমন স্টুল স্যাম্পল পাঠিয়ে দিলাম, আমি খুব ব্যবহারিক ব্যাপারটা বলি, জটিল বিজ্ঞানের মধ্যে আগে। তো স্টুল সিকোয়েন্স করলো, মেটাজেনোমিক সিকোয়েন্স, 16S সিকোয়েন্সিংয়ের মাধ্যমে বা ITS সিকোয়েন্সের মধ্যে জানলাম যে কী ব্যাকটেরিয়া, সমস্ত ব্যাকটেরিয়া, এগুলো আইসোলেশন ইন্ডিপেন্ডেন্ট, এগুলো কোনোদিন আইসোলেট করা যাবে না। কিন্তু আবার মেশিন লার্নিং ব্যবহার করে, বড় বড় কম্পিউটার ব্যবহার করে আমরা বলতে পারবো যে তার ডায়াবেটিস হতে যাচ্ছে কিনা। এই ভদ্রলোক নোবেল প্রাইজ পেলেন কয়েক বছর আগে। এখানে এনশিয়েন্ট হিউম্যান একটা স্কাল ধরে আছেন।
তো আমরা যখন হাজার লক্ষ বছর আগে আমরা ইভলভ করলাম, আমরা বিভিন্ন ধারায় এসেছি। এই যে বোখারা সামার খান হজরত শাহজালাল আসলেন, হজরত শাহজালালের একজন অনুচর শাহ হালিমুদ্দিন, 360 জনের একজন, উনি হলেন আমার ফ্যামিলির গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। হ্যাঁ, সেই শাহ হালিমুদ্দিন থেকে আমাদের কানিহাটির হাজিপুরের চৌধুরীরা। তো এটা দেখার আমার খুব ইচ্ছা ছিল যে কোন ভূমি থেকে তারা এলেন। তো ওই ভূমিতে যে ডিএনএ এলিল তারা নিয়ে আসছিলেন, ওই এলিলগুলো আমাদের পরিবারের ধারা এখনো রয়ে গেছে। কারণ মুসলমানরা ঐতিহাসিকভাবে খালি কাজিন বিয়ে করে, চাচাতো বোনকে বিয়ে করে, এগুলো করে। অন্য অন্য কমিউনিটি এটা করে না। তো অতিরিক্ত কাজিন ম্যারেজ করার কারণে আমাদের এলিলগুলো যেমন আমাদের সম্পত্তি, তাই না? আমাদের এই বংশের ধারার মধ্যে এগুলো রয়ে গেছে। এগুলোর কারণে আমাদের দ্রুত ডায়াবেটিস হচ্ছে, 40 বছর বয়সে আমাদের হার্ট ডিজিজ হয়ে যাচ্ছে। এবং আমরা কি খাচ্ছি এটার কারণেও হচ্ছে। কিন্তু আমরা যা খাচ্ছি এটা আমাদের পেটে মাইক্রোবায়োম তৈরি হচ্ছে, ওইখান থেকে স্মল মলিকুল সিক্রিটেড হচ্ছে। এটা এত জটিল বিজ্ঞান যে এটা পুরো জিনিস একসাথে বুঝতে আবার ওই সুপার কম্পিউটার লাগে, যেটা আমরা সান ফ্রান্সিসকো শহরে নিয়োজিত করেছি। নিয়ান্ডারটাল থেকে আমাদের অনেক ডিএনএ এসেছে। বেশিরভাগ হোমোসেপিয়েন্সরা নিয়ান্ডারটালের সাথে মেইট করেছে, আফ্রিকার কিছু মানুষ আছে করে নাই। কিন্তু নিয়ান্ডারটাল এবং হোমোসেপিয়েন্সের মাইটিংয়ের পরে যে জেনেটিক সংঘাত, যেটাকে কনফ্লিক্ট অফ দ্য জিনোম আমরা বলি, এটার মাধ্যমে আমাদের শরীরটা গঠিত হয়েছে। আমি অতি দ্রুত চলে যাই, এখানে কথা বাড়াতে চাই না, আলোচনা করতে চাই। আবার এই বিভিন্ন অর্গান কী করে কাজ করে, এখানে জিঙ্কের ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট অলওয়েজ। তো আমার এই ভাইয়ের সাথে আমি যোগাযোগ করবো জিঙ্ক সম্বন্ধে। আমি এটুকুনি বলবো যে আমাদের বডির মেটাবলিজমকে অ্যানালাইজ করার জন্য আমাদের জিনোম সিকোয়েন্স করতে হবে, আমাদের গাট মাইক্রোবায়োম সিকোয়েন্স করতে হবে, তারপর একটা সুপার কম্পিউটারকে নিয়োজিত করতে হবে যে 20 বছর বয়সে একজন যদি করে যে তার কী কী ডিজিজ হতে যাবে, তার লাইফের ট্রেজেক্টরিটা কী, এটাকে বলে প্রেডিক্টিভ মেডিসিন, এটাকে বলে পার্সোনালাইজড মেডিসিন। এটা আমরা করি, একটা ফির মাধ্যমে আমরা করি। তো সবাই আমাকে যোগাযোগ করতে পারেন। আমরা ঐতিহাসিক ডাটা নিয়েছি ইউরোপের, আমেরিকার, নিয়ে দেখেছি যে পেটে যখন একটা অ্যাকারমেন্সিয়া মিউসিনিফেলিয়া বলে একটা ব্যাকটেরিয়া থাকে, ওইটার প্রেজেন্স যখন থাকে তখন মানুষ অনেক বেশি বাঁচে। এবং এটা মেয়েদের শরীরে বেশি থাকে। অন অ্যাভারেজ মেয়েরা 3 থেকে 4 বছর বেশি বাঁচে ছেলেদের থেকে। সো ফিমেলরা হচ্ছে XX, আমরা XY। এই ডাবল এক্সের কারণে অনেক কিছু নিয়ন্ত্রিত হচ্ছে ফিমেল বডিতে, হেলথে এটার ছায়া পড়ছে। তো আচ্ছা, তো আমাকে একজন, আমি এই মেশিন লার্নিং সম্বন্ধে বলেছিলাম যে দুনিয়ার যত মেশিন আছে, যত চ্যাট জিপিটি আছে, সব কিছু মিলে সমস্ত ইলন মাস্ক, বিল গেটস সব বুদ্ধি একত্রিত করেও একটা গ্রেইন বানাতে পারে না। অনলি ওয়ান গ্রেইন, রাইস গ্রেইন করতে পারে না। অনেক ঘোষণা দিচ্ছে, মার্সে চলে যাবে, মঙ্গল গ্রহে যাবে, জুপিটারে যাবে, কোথায় যাবে, তাই না? অসংখ্য বোমা ফেলতেছে একে অপরের উপরে। হিউম্যান রাইসের এটা হলো স্টোরি, কিন্তু একটা গ্রেইনও বানাতে পারে না। এই কথা আমি ইংরেজিতে লিখেছিলাম। তো হঠাৎ এক লোক, আমি চিনি না তাকে, বা মহিলা, একটা বাংলা কবিতা, অসাধারণ একটা কবিতা লিখে পাঠালো আমার এই কথার উপরে। তো এই কবিতাটা আমি এখানে রাখলাম, আপনারা দেখেন যে মানুষ, এটা কিন্তু চ্যাট জিপিটিকে দিয়ে লেখায় নাই, সে লিখছে। এবং আমি খুবই অভিভূত হলাম। আমি নিজেও কবিতা লিখি, কিন্তু আমার ইংরেজি কথাগুলোকে কেউ একজন কবিতায় পরিণত করে পাঠাইছে, এটা দেখে আমি খুবই অভিভূত হলাম। এবং এটার টাইটেল সে দিয়েছে উদ্ভিদের কাছে ফিরে যায়। মানে বেঁচে থাকার জন্য উদ্ভিদের কাছে গিয়ে শস্য প্রার্থনা করতে হবে, শস্য চাইতে হবে, তখনই আপনি বেঁচে থাকবেন। এই কথা বলে আমি শেষ করি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার for your nice talk. As a story with view of